ভারতের দিল্লি তো কখনোই আপনার বাংলাদেশের সাধারণ মানুষের সাথে বন্ধুত্ব করতে চায় নাই। ভারতের ভিতরে যে আমি প্রশ্ন করি, ভারতের সাউথের সাথে ভারতের নর্থের এত ইকোনমিক ডিফারেন্স কেন? প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক আরোপ করে সারা পৃথিবীর মানুষ প্রেসিডেন্টদেরকে বা প্রধানমন্ত্রীদেরকে তার কাছে দায়বদ্ধ করতে চাচ্ছে, ভারতও একই নীতি অবলম্বন করছে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দিগন্ত স্পেশাল টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি যুবরাজ ফয়সাল। ভারত বাংলাদেশ সম্পর্ক 5 আগস্ট পরে বদলে গেছে, নতুন মেরুকরণ তৈরি হয়েছে। ভারত রীতিমতো বাংলাদেশের প্রতি আক্রমণাত্মক আচরণ করছে বলে অনেকে মনে করছেন। নতুন করে আলোচনা এসেছে ট্রান্সশিপমেন্ট বাতিল। এইসব বিষয়ে কথা বলবো এম জাকির হোসেন খানের সাথে। স্যার, আপনাকে স্বাগত। ধন্যবাদ। স্যার, একটা বিষয় যে ভারত নতুন করে বাংলাদেশের উপর একটার পর একটা চাপ প্রয়োগ করার তৈরি করেছে, মানে ভারত নতুন করে একটার পর একটা চাপ তৈরি করার পরিকল্পনা করছে, সেটারই নতুন একটা দেখলাম যে ট্রান্সশিপমেন্ট বাতিল। ট্রান্সশিপমেন্টটা আসলে কি, এই বিষয় নিয়ে আমরা একটু জানতে চাই। ধন্যবাদ। আপনি যদি দেখেন, যেটা হলো যে জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফ অ্যান্ড ট্রেডস যেটা হয়েছিল গেট 1994 আর্টিকেল 5 অনুযায়ী, কোনো একটা রাষ্ট্র থেকে দ্বিতীয় একটা রাষ্ট্র ব্যবহার করে তৃতীয় ভূমিবেষ্টিত রাষ্ট্রে যদি আপনি পণ্য পরিবহন করে পাঠান, সেটাকে আমরা বলি ট্রানজিট। আপনি একটা রাষ্ট্র থেকে মাঝখানে একটা রাষ্ট্র দ্বিতীয় রাষ্ট্র ব্যবহার করে আবার অরিজিনাল রাষ্ট্রে আপনি যদি কোনো পণ্য পাঠাতে চান এবং আপনার যদি সরাসরি পাঠাতে চান, সেটাকে করিডোর বলা হয়, যেটা বাংলাদেশে ইতিমধ্যেই আপনার ভারত তার 7 সিস্টার্স থেকে আমাদের সমুদ্রে বন্দরে অ্যাক্সেসের যে এমইউটা সাইন হয়েছে, সেটা করিডোর বা এবং আপনার যদি দেখেন যে ভারত থেকে যে পণ্যগুলো নিয়ে যাওয়া হচ্ছে ইয়াতে বিভিন্ন জায়গায় 7 সিস্টার্সে, সেটাও কিন্তু করিডোর অ্যাকর্ডিং টু দ্যাট। এর বাইরে আরেকটা হলো যে ট্রান্সশিপমেন্ট। ভারত থেকে বাংলাদেশ বর্ডারে ভারতের ট্রাকগুলি এসে বাংলাদেশ বর্ডারে মাল রাখবে, সেই মাল বাংলাদেশের ট্রাক নিয়ে আবার 7 সিস্টার্সের বর্ডারে নিয়ে রাখবে। ওখান থেকে 7 সিস্টার্স থেকে যখন পণ্য ওই পাশে নিয়ে যাবে, একই রাষ্ট্র মানে মাঝখানে আরেকটা রাষ্ট্র ব্যবহার করে, মাঝখানে অবকাঠামো ব্যবহার করে যখন তারই অন্য একটা প্রান্তে প্রোডাক্টগুলি ফেলানো হয় মানে নিয়ে যায়, তখন তাকে ট্রান্সশিপমেন্ট বলা হয়। তো আমরা কী করতাম বাংলাদেশে? এই ক্ষেত্রে আমরা বাংলাদেশ যেটা করতাম সেটা হলো যে বাংলাদেশের পণ্য ভারতের বেনাপোল বা পেট্রোপাল বন্দরে নিয়ে যে আমাদের গার্মেন্টসের পণ্যগুলি রাখা হতো, ভারতীয় যে অংশের ট্রাক বা অন্যান্য পণ্য পরিবহনের মাধ্যমে কলকাতা বন্দরে, বিমানবন্দরে অথবা অন্যান্য বন্দরে নিয়ে যাওয়া হতো, ওখান থেকে সরাসরি আন্তর্জাতিকভাবে নিয়ে যাওয়া হতো। সুতরাং এটা কিন্তু ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে শুধুমাত্র বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা না, ভারতও ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ ভারতের সাধারণ মানুষ যারা শ্রমিক বা ওখানকার যারা ব্যবসায়ী, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এটা একতরফা উদ্যোগ নিয়ে আসলে অনেকটা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের মতো আমি মনে করি। সো দিস ইজ দ্য definition of transshipment, transit and corridor. একটা বিষয় আপনি কি মনে করেন, ভারত মুখোশের আড়ালে আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা বজায় রাখতে চাইছে না, কিংবা আমাদের সাথে শত্রু মনোভাব পোষণ করার কোনো পরিকল্পনা করছে কিনা? এটা একটু হিস্ট্রিতে আমাদের যাওয়া উচিত। ভারতের আসলে একটা ক্ষুদ্র গোষ্ঠী যারা বিভিন্ন সময়ে হিন্দুত্ববাদকে প্রমোট করে, হিন্দুত্ববাদের আড়ালে বা বিভিন্ন এলিট বা ব্যবসায়ী শ্রেণী গোষ্ঠীর আড়ালে একটা ক্ষুদ্র গোষ্ঠী এই পুরো দক্ষিণ এশিয়াকে শোষণ করতে চাচ্ছে, শোষণ করে আসতেছে। আপনি দেখবেন বাংলাদেশের কথা যদি বলেন, আপনি ভারতের আজকে প্রায় 80 বছর হলো স্বাধীনতা হয়েছে, এখনও কেন প্রায় 100 কোটি লোককেও ভারতের যারা 2 বেলা খাবার কী খাবে সেটা নিয়ে তাদের চিন্তা করতে হয় কেন? বিষয়টা বাংলাদেশের বিষয়টা হলো যে ওই ক্ষুদ্র গোষ্ঠী তাদের ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, বাংলাদেশকেও তারা একই সিদ্ধান্ত আলোকে দেখেছে। কারণ বাংলাদেশকে তারা দেখতে পাচ্ছে আদানির চোখে, বাংলাদেশকে তারা দেখে ওখানকার বিজনেস কমিউনিটির, ওখানে অন্যান্য বিজনেস কমিউনিটি বাংলাদেশে কী সুবিধা পাবে সেটা তারা বাংলাদেশকে দেখে না। যে ভারতের একটা কৃষক যখন পেঁয়াজ উৎপাদন করে, বাংলাদেশের কনজিউমাররা যখন সেটা ভোক্তা হিসাবে গ্রহণ করে, তাহলে সেই ভারতের ওই পাঞ্জাবের বা আপনার রাজস্থানের কৃষক কিন্তু লাভবান হয়। সুতরাং এখানে যদি আপনি মানুষের প্রাকৃতিক অধিকার, যেটা জন্মগত প্রাকৃতিক অধিকার, মানুষ জন্মগতভাবে মুভ করবে, ফ্রিলি মুভ করবে, এটা তার জন্মগত অধিকার, এটা সাংবিধানিক বিষয় না। সুতরাং ভারতের যে পুরো প্রক্রিয়াটা, ভারত সবসময় বাংলাদেশের ক্ষেত্রে একপাক্ষিক, তার কিছু সেট ক্রাইটেরিয়া অনুযায়ী সে বন্ধু সেট করে, ওটার জন্য এখানকার সাংস্কৃতিক গোষ্ঠী, বাংলাদেশে একটা ক্ষুদ্র সাংস্কৃতিক গোষ্ঠী, ক্ষুদ্র আপনার বুদ্ধিবৃত্তিক গোষ্ঠীকে তারা লালন করে ওই নেরেটিভটা দাঁড় করায় বাংলাদেশে। এরকম একটা নেরেটিভ তারা বলেছে যে একমাত্র
একাত্তরের স্বাধীনতার পক্ষ শক্তি হলো আওয়ামী লীগ, আর কেউ না। এই নেগেটিভ দিয়ে তারা পুরো ডিভিশন ক্রিয়েট করেছে এবং এই ডিভাইসিভ রুলটা কিন্তু ব্রিটিশ পিরিয়ডের যেটা ছিল সেটা কিন্তু ওই ক্ষুদ্র গোষ্ঠী, এটা ভারতের, সেইটাই কিন্তু তারা সিলসিলা এখনও বহন করতেছে। তা নাহলে 18 গোষ্ঠী লোকের মাঝে আপনি একটা গোষ্ঠীকে কেন বন্ধুত্ব হিসেবে দেখবেন? এবং আপনি যদি মনে থাকে ভারতের হাইকমিশনার একটা আলোচনায় এখানে বাংলাদেশি বলেছিলেন, এই ভারতের হাইকমিশনার, আরেকজন ভারতের হাইকমিশনার, যে বাংলাদেশে একমাত্র তাদের প্রকৃত বন্ধু হলো আওয়ামী লীগ, আর বাইরে কেউ না। এ কথাটা স্পষ্টভাবে বলেছে। এবং যেটা বললাম যে মানে হলো যে ফেসিবাদের যখন পতন হয়েছে তাদের বন্ধুত্ব সেখানে ক্লোজ হয়ে গেছে। তো এই জন্য বললাম বাংলাদেশের তারা যে বন্ধুত্ব তৈরি করা, এটা কখনোই ভারত আমাদের মানুষের জনগণের সাথে বন্ধুত্ব তৈরি করে না, দিল্লির এক ধরনের নীতি নির্ধারক। কিন্তু আমাদের মানুষের সাথে কিন্তু ভারতের মানুষের সম্পর্ক আছে। আপনি যদি বলেন যে ভারতের 120 বা 130 কোটি লোকের মাঝে আমাদের সবাই কি এই দিল্লির এই মানে নীতির পক্ষে? অবশ্যই না, আই ডোন্ট বিলিভ সো। এবং আপনি জানেন আমাদের 5ই আগস্টে যে আমরা বিপ্লব করলাম, সেই বিপ্লবের পক্ষে ওয়েস্ট বেঙ্গলের বহুত মানুষ সমর্থন দিয়েছে এবং আরও ভারতের অনেক মানুষ কিন্তু আমাদের যোগাযোগ ছিল, দিল্লির অনেক নীতি নির্ধারক আমাদের পক্ষে অবস্থান নিয়েছে। এবং তারা সম্প্রতি আপনি জয়শঙ্কর বললো যেটা, সেটা হলো আমরা সতর্ক করেছিলাম হাসিনাকে যে তোমার জনসমর্থন শূন্যের দিকে। এবং ভারত আমাদের জানা মতে 1 তারিখে কিন্তু অলরেডি এখানে তারা একটা হেলিকপ্টার পাঠিয়েছিল হাসিনাকে পিক করে নিয়ে যাওয়ার জন্য। হাসিনা যায়নি, সে 3 তারিখ পর্যন্ত সেটা বসিয়েছিল। মানে বিষয়টা হচ্ছে ভারতের যে ভারতের শত্রুতা আমরা বলবো না, দিল্লির একটা ক্ষুদ্র গোষ্ঠী যারা এই অঞ্চলকে শোষণ করতে চায়, তারা বাংলাদেশকে শত্রুতার পর্যায়ে নিয়ে গেছে। কারণ তাদের এই মুহূর্তে আর নৈতিক বা মোরাল হাই গ্রাউন্ড যেটা বলে, নৈতিক কোনো অবস্থান নেই বাংলাদেশের সাথে সম্পর্ক করা। তারা জোর জবরদস্তি করে আমাদের সাথে এঙ্গেজ করতে চাচ্ছে। যেভাবে সাম্প্রতিককালে আপনি দেখলেন প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক আরোপ করে সারা পৃথিবীর প্রেসিডেন্টদেরকে বা প্রধানমন্ত্রীদেরকে তার কাছে দায়বদ্ধ করতে চাচ্ছে, ভারতও একই নীতি অবলম্বন করছে। সুতরাং এইটা আমি মনে করি বাংলাদেশের এটা সমস্যাটা হলো একমুখী যে পলিসি ছিল গত 16-17 বছর ধরে, সেইটার একটা ফলই হলো এই হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল করা। এবং এরকম আরও সামনে হঠাৎ করে আরও কিছু আসতে পারে, সেটার জন্য আমাদের প্রস্তুত থাকা উচিত। বাংলাদেশের যেটা করা উচিত, আমাদের এখানে সমস্যাটা হলো যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন, ইভেন বর্তমান আমরা জানি প্রফেসর ইউনূস সাহেব আমাদের জন্য একটা ব্লেসিংস অ্যাজ এ গ্লোবাল, কিন্তু আমাদের এখানে সমস্যা আছে। আমরা গত 9 মাসে ভারতের সাথে যে 112 বা 114টার মতো যে চুক্তি সমঝোতা স্মারক হলো, এগুলি কি রিভিউ করা হয়েছে? কে করেছে? আমরা কি কোনো সময় আমাদের কোনো এইটা নিয়ে আলোচনা হচ্ছে? তো অন্তর্বর্তী সরকারের তো একটা বড় দায়িত্ব ছিল যে চুক্তিগুলি হয়েছে, এটার চুক্তিগুলো প্রজ অ্যান্ড কনস ইমপার্শিয়ালি, যে কারণে আমরা তাদের কিন্তু এটা কমিশনগুলি করলেন, কমিটি করলেন। এই সংক্রান্ত কোনো কমিটি নেই। ভারতের সাথে যে চুক্তি হয়েছে, চায়নার সাথে যে চুক্তি হয়েছে, বা রাশিয়ার সাথে যে চুক্তি হয়েছে, বা অন্যান্য দেশের সাথে চুক্তি হয়েছে, এগুলো তো রিভিউ করা দরকার যে বাংলাদেশের স্বার্থের পক্ষে বিপক্ষে কোনটা আছে। কিন্তু আমরা তো কোনোটাই চুক্তি দেখলাম না। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু বিক্ষিপ্ত উদ্যোগ, যেমন মিনিস্টার অফ এনার্জি তারা উদ্যোগ নিয়েছে আদানির চুক্তিগুলো রিভিউ করার জন্য বা অন্য চুক্তিগুলো। তো সেটা তো একটা মিনিস্ট্রি বা সরকার ইটসেলফ, পানি সম্পদ মন্ত্রণালয় অথবা যোগাযোগ মন্ত্রণালয় অথবা অন্যান্য যারা অ্যাডভাইজার আছেন তারা কি সে উদ্যোগ নিয়েছেন? সেটা কিন্তু নেওয়া জরুরি, আমি মনে করি সেটা মেজর ইস্যু আমাদের জন্য। স্যার, দীর্ঘদিন ধরে আমরা ভারতের সাথে অনেক কিছু দিয়ে এসেছি, একটা সুন্দর সম্পর্ক তৈরি করেছি, কিন্তু হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত প্রতিদানে, এই যে আমাদের এতদিনের প্রায় 50 বছর ধরে তাদের সাথে সম্পর্ক, এই সম্পর্কর প্রতিদানে তারা এ ধরনের যখন সিদ্ধান্ত নেয়, তখন বন্ধুত্ব প্রতিম একটা রাষ্ট্রের কাছে কি ধরনের বার্তা যায়? বন্ধুত্ব ভারত তো আগে বললাম, ভারত তো আপনার আমার সাথে, সাধারণ মানুষের সাথে দিল্লির যারা নীতি নির্ধারক তারা বন্ধুত্ব করতে চায় না, তারা একটা গোষ্ঠীর সাথে বন্ধুত্ব করতে চায়। এটা আমরা কেন বারবার এই এবং ওই যে ক্ষুদ্র গোষ্ঠীর সাথে বন্ধুত্ব, বাংলাদেশের একটা ক্ষুদ্র অংশ যারা বুদ্ধিভিত্তিক বা চর্চা করে এবং তারা সাংস্কৃতিক চর্চা করে, ওই ক্ষুদ্র অংশের সাথে বন্ধুত্বটাই বাংলাদেশের সাথে বন্ধুত্ব বলে নেগেটিভটা সবসময় দাঁড় করায়। এবং বাংলাদেশের সাধারণ জনগণকে তারা একটা মানে এক ধরনের ফাঁপা ইয়ার মধ্যে কালচারাল বা অন্যান্যভাবে সেটাকে আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করা হয়। ভারতের দিল্লি তো কখনোই আপনার বাংলাদেশের সাধারণ মানুষের সাথে বন্ধুত্ব করতে চায় নাই, এবং সবসময় সে তার গোষ্ঠী স্বার্থে এবং ক্ষুদ্র স্বার্থেই সে করেছে এখন পর্যন্ত 50 বছর, এবং ভবিষ্যতে তাই করবে তারা। কারণ এটার কোনো, আপনি যদি দেখেন যে 47 স্বাধীনতার পরে
এই দক্ষিণ এশিয়ার মানুষের যে জীবন মান বা আমাদের এই অঞ্চলে প্রকৃতি ভিত্তিক যে আমাদের জীবনের বা আদার যে ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল সেগুলো হয়নি কেন? একই সাথে আসিয়ান কোথায় গেছে? সার্ক কেন ফেল করলো? আপনি মনে করলাম যে সার্কে আপনার ভারতের সাথে পাকিস্তানের রাজনৈতিক বা শত্রুতা থাকতে পারে, মানুষের সাথে মানুষের যে দৈনিক চাহিদা, তার যে জীবন ধারণের চাহিদা, তার যে জীবন মান উন্নয়ন, আমি যদি আপনার প্রতি ওইটাতে প্রতি যদি আমি মানবিক হই, আপনার যদি প্রাকৃতিক অধিকারের প্রতি মানবিক মানে সেন্সিটিভ হই, তাহলে আমি ভারতের আচ্ছা ঠিক আছে সার্ক কাজ করে নাই, আমরা এখানকার মানুষের জীবন মানের জন্য বাংলাদেশের একটা মানুষ যদি এখানে বাস্তুচ্যুত হয়, আপনি সে তো কোথায় যাওয়ার চেষ্টা করবে? ভারতে যাওয়ার চেষ্টা। ভারতে যদি আমার 7 সিস্টার্সের মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো সে আমার এখানে আসার চেষ্টা করবে। 71 সালে বাংলাদেশের লাখ লাখ মানুষকে ত্রিপুরাতে আশ্রয় দেওয়া হয়নি? তা ত্রিপুরার মানুষের প্রতি আমাদের দায় আছে না? এটা যদি আমরা অস্বীকার করি তাহলে অকৃতজ্ঞতা। এবং ত্রিপুরার মানুষ, আমরা ইকোনমিক্যালি এগিয়ে যাবে বাংলাদেশ, ত্রিপুরার মানুষ না খাইতে পারবে না, বা আমার 7 সিস্টার্সের মানুষ তাদের আর্থিক অবস্থা খারাপ থাকবে, তাদের সাথে জীবনমান উন্নয়নে আমি কোনো অবদান রাখবো না, এটা তো একটা স্বার্থপরতা চিন্তা। এটা রাজনৈতিক। আমাদের প্রফেসর ইউনূস সাহেব হয়তোবা চীনে যে কমেন্টটা করেছে সেটা অনেক ব্যাখ্যা অনেকে দাঁড় করাইতে পারে, কিন্তু বেসিক কথাটা কি? বেসিক কথা হলো যে মানুষের সাথে মানুষের, প্রকৃতি, প্রাণীর সাথে প্রাণীর সম্পর্ক বাড়াতে হবে। আজকে খুদ ভারতের ভিতরে যে আমি প্রশ্ন করি, ভারতের সাউথের সাথে ভারতের নর্থের এত ইকোনমিক ডিফারেন্স কেন? তো সেটা আমি মনে করলাম যে আমি বাংলাদেশের সাথে আমার করতে, তা ভারত যারা দিল্লির নীতি নির্ধারকরা বাংলাদেশকে শত্রু মনে করতেছে, তাহলে তারা যদি প্রশ্ন করে নর্থের মানুষকে তুমি শত্রু মনে করলা কেন? ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। তা সুতরাং যারা এই তত্ত্বগুলি দেয়, এই তত্ত্বগুলি আসলে একেবারেই ইন্টেলেকচুয়াল করাপশন আমি মনে করি, বুদ্ধিভিত্তিক দুর্নীতি। এটি মানে আপনি জেনে শুনে আপনি মিসগাইড করতেছেন। আমাদের এখন উচিত ছিল যে, এখন আপনি দেখেন সারা দক্ষিণ এশিয়ার দুর্যোগের অবস্থা কি, একটার পর একটা বন্যা হচ্ছে, হিমালয়ের বরফ গলতে শুরু করছে আশঙ্কাজনকভাবে, আপনি সার্বিকভাবে আমাদের এখানকার অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। এখন না আপনি মানুষ বিপর্যয়ের সময় কি করে? বিপর্যয়ের সময় মানুষ একসাথে থাকে, বিপর্যয়ের সময় যত ভুলভ্রান্তি আপনার ভুলে যে মানুষ একসাথে থাকে। কিন্তু আমরা এনে দেখতেছি উল্টাটা, ভারতের এক দিল্লির নীতি নির্ধারকরা, তারা যে সেই 200 বছর 300 বছর আগে যে তাদের ইউরোপিয়ান মেন্টালিটি, সেই মেন্টালিটিতে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক করতে যাচ্ছে। সো ইট ইজ ফান্ডামেন্টালি ভেরি রং। একটা বিষয় যে হচ্ছে, আমরা কি এই ধরনের একটা নিষেধাজ্ঞা বা এই যে আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করলো, এটার জন্য কি সরকার প্রস্তুত ছিল? সরকার প্রস্তুত ছিল কিনা আমি যে অবস্থানটা দেখতে পাচ্ছি, যে পরবর্তীতে এটা বাতিলের পরে, ট্রান্সশিপমেন্টের এই বাতিলের পরে সরকারের যে অবস্থান দেখতে পাচ্ছি, আসল প্রস্তুতি তাদের ছিল না, এটা যেটা বোঝা যাচ্ছে। কারণ ইমিডিয়েটলি দেখলাম যে এক রাত 2টা পর্যন্ত মিটিং করা, তার মানে হলো মানে বিষয়টা হচ্ছে যে মন্ত্রণালয় মিটিং করে, তার মানে এটা তার আসলে প্রস্তুত ছিল না। সরকার এটা পরবর্তী পদক্ষেপ কি সেটা আগের থেকে নেওয়ার কথা ছিল। আর এইটা নিয়ে এত আমি ট্রান্সশিপমেন্ট বাতিল করাতে আমি বললাম যে ভারতের ক্ষতি হবে। আমরা মাত্র গত 15 মাসে যে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে যে আমাদের রপ্তানি হয়েছে, তা আমাদের গার্মেন্টসের রপ্তানির মাত্র 1% 15 মাসে। এবং সেটা আমাদের, আমি হিসাব করে দেখছি যে এটা খুবই মানে ভেরি মিনিমাল আমাদের জন্য। তো 1% আমরা এটা ইজিলি এটা কম্পেনসেট করতে পারি। আমরা যদি ধরি, আমরা এখন মনে করেন সিলেট বন্দরটা, আমরা এই বিমানবন্দর আছে, তারপরে যদি আমরা দেখি যে আপনার ঢাকা এয়ারপোর্ট, সিলেট এবং লালমনিরহাটে যে নতুন এয়ারপোর্টটা আমরা করতে চাচ্ছি, সেইটা যদি আমরা কার্যকর করি, তাহলে এটা একটা অংশ এখান থেকে আমরা এই যে ভারতের ওই পাশ থেকে যেটা আমরা সহজে আমরা এই সাইডটাতে আমরা বিমান থেকে আমরা সরাসরি পাঠাতে পারবো। আর যখন এটা চালু হয়েছিল তখন কিন্তু আমাদের হ্যান্ডেলিং ক্যাপাসিটি যে পোর্টের, এটা কিন্তু দুর্বল ছিল, যথেষ্ট দুর্বল ছিল। এখন সেটা কিন্তু ইমপ্রুভ হচ্ছে। এবং আমরা যদি আমাদের পায়রা বন্দর অথবা আমাদের যে বাংলাদেশ চীন বন্দরের সহযোগিতা, বাংলাদেশ যদি জাপান এবং চীনের সাথে বন্দর সহযোগিতাতে যাতে পায়রা গভীর সমুদ্র বন্দর করি, আপনি জানেন যে আমাদের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নিয়ে আগানো হচ্ছে। এইগুলি নিয়ে যদি আমরা আগাতে চাই, এবং মিয়ানমার এবং চীনের অভ্যন্তরীণ নৌপথ, যেটা অবশ্যই মিয়ানমার আমাদের জন্য একটা ভালনারেবল জায়গা, কিন্তু অভ্যন্তরীণ নৌপথগুলো কিন্তু যুদ্ধে সবসময় ব্যবহার হচ্ছে না। বা যদি আমি বাদও দিলাম, আমি শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সাথে আমার ইমিডিয়েটলি চুক্তি করা উচিত, যাওয়া উচিত, যে ওদের বন্দরগুলি আমি কীভাবে ইউজ করব। সুতরাং আমি মনে করি যে এইটা যেটা করা উচিত সেটা হচ্ছে যে এই যে ট্রান্সশিপমেন্টের যে এই যে এটা আমাদের জন্য একটা ওয়েক আপ কল, যে ভারত আরও কিছু করতে চায়। তো সুতরাং আমরা আমাদের ভবিষ্যৎ যদি প্রজন্মকে যদি আমি নিরাপদ রাখতে চাই,
আমাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই এবং সেটার জন্য আমাদেরকে মাল্টি মোডাল আমাদের ট্রান্সপোর্ট কানেক্টিভিটিতে যেতে হবে। সেখানে আমি আসিয়ানের সাথে কিভাবে বিমস্টেককে ব্যবহার করে আমি যাব সেটা আমাদের চিন্তা করতে হবে। বিবিএন একটা ছিল, সেটা যদি ভারত না থাকে তাহলে আমরা ভুটান নেপালকে দিয়ে আরও মানে অন্য সাইড দিয়ে আমরা চায়নার সাথে কীভাবে যাওয়া যায় সেটা নিয়ে চিন্তা করা যেতে পারে। আমরা ইউরোপে কীভাবে যাব আসিয়ান হয়ে, সেই প্ল্যানটা এখনই করা উচিত। এটা আপনার চায়না আমাকে কি বাংলাদেশের অর্থনীতির দায়িত্ব দেওয়া হয়েছে, বা জাপানকে দেওয়া হয়েছে, ভারতকে দেওয়া হয়েছে? তার মানে আমার অর্থনীতি কীভাবে আগাবে এটা কিন্তু আমার দেশের নিজস্ব মেকানিজম থাকবে এবং দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা থাকা উচিত। যে এবং আমি এখানে আসিয়ানের সাথে চুক্তি করতে হবে খুব দ্রুত বাংলাদেশের, যে আমরা কিভাবে আসিয়ানকে এটা অনেকটা সেকেন্ডারি হিসাবে ব্যবহার করে আমি ইউরোপে কীভাবে যেতে পারি। সো আমাদের এবং সেভেন সিস্টার্সের ব্যাপারে আমার সবসময় অবস্থান হলো যে আমাদের পিপুল টু পিপুল ওখানকার প্রকৃতির সাথে প্রকৃতির ন্যাচারাল কানেক্টিভিটিকে নারিশ করা আমার বাংলাদেশের অফার করা উচিত। আমি মনে করি যে আমাদের সেভেন সিস্টার্সের কানেক্টিভিটির জন্য আমরা কি করতাম, আমাদের এখানকার পণ্য লাইক প্রাণের পণ্য অথবা স্কয়ারের পণ্য সেভেন সিস্টার্সে যেত হয়তো যদি আমাদের ইমিডিয়েটলি যেটা করা উচিত যে করিডোর যেটা দেওয়া আছে বা ভারতের সাথে যে ট্রানজিট যেটা একমুখী ছিল এবং আমাদের আর্থিকভাবে লাভবান না কিন্তু ছিলাম না। তো ভারত যেহেতু তার বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি আর্থিক মানে ওখানকার যারা এক্সপোর্টার বিশেষ করে গার্মেন্টস এক্সপোর্টার তাদের কথা অনুযায়ী আর্থিক নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য বাতিল করছে। বাংলাদেশেরও আমাদের রোড ট্রান্সপোর্ট ক্যাপাসিটি এবং আদার নিরাপত্তা চিন্তা করে আমাদেরকে এই ট্রানজিটটা বাতিল করা উচিত এবং খুব দ্রুত বাতিল করে সরকারের দিয়ে উচিত এবং আমরা এরপরে বহুপাক্ষিক ট্রানজিট বা মাল্টিমোডাল ট্রানজিট বা কানেক্টিভিটি ফ্যাসিলিটির আওতায় ভারত একটা ক্ষুদ্র পার্ট হইতে পারে যে তোমার সাথে আমি কীভাবে যাব। আদার পৃথিবীর এক্সটার্নাল পার্টের সাথে আমাদের চিন্তা করা উচিত। আমরা কিন্তু 50 বছর কিংবা 52 বছর ধরে ভারতকে শুধু দিয়ে এসেছি। ভারতের বাংলাদেশের মানুষের একটা প্রশ্ন এখন যে তাহলে আমরা কি পেলাম তাদের কাছ থেকে, তারা আমাদেরকে কি ধরনের আচরণ করবে, বা সীমান্তে বলি কিংবা অর্থনৈতিকভাবে বলি বা রাজনৈতিকভাবে বলি বা বন্ধুত্বপূর্ণ অ্যাপ্রোচই বলি না কেন, তাহলে আমরা কি পেলাম ভারতের কাছ থেকে? আর ভারতের এই যে মনোভাব, এটা কি আমাদের কোনোভাবে আমরাও চোখে চোখ রেখে সেই সমালোচনা করতে পারি কিনা? না, করতে পারি কিনা শব্দটা আমি বলেছি যে আপনি যদি স্বাধীনভাবে নিজেকে ডিক্লেয়ার করেন, এটা স্বাধীন জাতির চোখে চোখ রেখে তো কথা বলবে। যদি আপনি নিজেকে পরাধীন মনে করেন তাহলে তো আপনি নিচু হয়ে কথা বলবেন। এখন প্রশ্ন হলো যে 5ই আগস্টের বিপ্লবের পর আপনি কি যদি আবার এই প্রশ্নটা আসে আপনি চোখে চোখ রেখে কথা বলবেন কিনা, কারা এই প্রশ্নটা করতেছে? আপনাদের এটি তো স্বাভাবিক প্রক্রিয়া থাকার কথা যে 5ই আগস্টের পরে বাংলাদেশ নতুন যাত্রা শুরু করবে, পিছনে আর তাকাবে না। তো সামনের যাত্রা হলে তো আপনি স্বাধীনভাবে সব কিছু বাংলাদেশের জনগোষ্ঠী এখানকার নাগরিকদের অধিকার, আমাদের প্রাকৃতিক অধিকার, আমাদের নদীর অধিকার, পানির অধিকার, যেটা আপনি জানেন যে পুরা এই গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা বেসিনের প্রায় 93% ওয়াটার ক্যারি করি আমরা, 7% ল্যান্ড বাংলাদেশ এই বেঙ্গল ডেল্টা। তা আমরা সবসময় বন্যাতে ভাসছি, আবার শুষ্ক মৌসুমে পানি পাচ্ছি না, এগুলো তো প্রাকৃতিক অধিকার। তো সুতরাং এইটা নিয়ে তো আমার একেবারে, এবং এখানে সবসময় একটা বাংলাদেশের নীতি নির্ধারকদের যেটা সমস্যা আমি দেখি, সবসময় লিনিয়ার অ্যাপ্রোচে চলে, মানে একমুখী অ্যাপ্রোচে চলে। আমাকে সবসময়, যেমন আপনি ধরেন যে ইন্টারন্যাশনাল ওয়াটার কনভেনশনে আমি এখন কেন জয়েন করলাম না? ভারত, আমি গঙ্গা চুক্তি সামনে বছর শেষ হচ্ছে, এরপরে আপনি যদি ভারত বলে আমি পানি দিব না, বা এই যে অবস্থাটা, যেহেতু তার সরকার নাই সেই আচরণ করতে পারে, পানি দিবে না, তা আমার তখন বিকল্প অবস্থা কি? বিকল্প আমার তো এখনই চিন্তা করতে লাগবে। তা যদি আমি ওয়াটার রেটিফাই করে থাকি কনভেনশন, তাহলে কী হতো? ওইটা আমার জন্য একটা সেফগার্ড হতো। ভারত যদি না আন্তর্জাতিক আদালতে বা কোথাও আমার যাওয়ার সুযোগ থাকতো, সেটা তো আমি নাই। সুতরাং ভারত আমাকে কি দিবে তার চেয়ে বড় কথা হলো আমার কি প্রয়োজন অ্যাকচুয়ালি, এবং অ্যাজ এ আমার একটা মানে ক্ষুদ্র ভূমিতে একটা বৃহত্তর জনগোষ্ঠীর কী প্রয়োজন, এবং বাংলাদেশ যদি 2050-এ সমৃদ্ধি অর্জন করতে চায়, যেটা আমি বলি যে প্রসপারিটি 2050, তাহলে এটা অর্জন করার জন্য আমাদেরকে কী কী লক্ষ্যমাত্রা অর্জন করা দরকার, আমার কানেক্টিভিটি কী দরকার, ভারতের সাথে মানুষের সাথে আমার যেটা হলো ওখানকার যারা আমার বন্ধু আছে, সাধারণ মানুষ আছে, তাদের সাথে আবার কীভাবে বন্ধুত্ব করে ভারতের নীতি নির্ধারক যারা একপাক্ষিক চিন্তা করতে তাদের উপর চাপ প্রয়োগ করা যায়। আমাদের বৈশ্বিকভাবে আমাদের সবসময় একটা বাংলাদেশে একটা রেটরিক দাঁড় করানো হয় যে পাশ্চাত্য মানে আমার হলো মুসলমান বিরোধী। আমার প্রশ্নটা অন্যটা হলো যে আজকে 2025 সাল, এখন পর্যন্ত হিসাব করলে বাংলাদেশ সবচেয়ে বেশি আর্থিক অনুদান পেয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে।
তাহলে আমার যদি বন্ধু হয় তাহলে তো হওয়ার কথা ছিল ভারত বা চায়না, সবচেয়ে বেশি অনুদান। আজকে 10 লাখ রোহিঙ্গা আমার এখানে শেল্টার নিয়েছে, ভারতকে বলা হয়েছিল কিছু নেওয়ার জন্য, একটু নেওয়া নাই। চায়না নিয়েছে, নেয় নেয়। তাহলে বন্ধুত্ব আপনি মুখে বললে তো হবে না। বন্ধুত্ব আমাদের যারা এখানে লিপ সার্ভিস দেয় বাংলাদেশে কথায় কথায়, এবং অন্যদেরকে যখন আমরা আমাদের বাংলাদেশের স্বার্থের কথা বলি তখন তাদেরকে ভারত বিরোধী ট্যাগ দেয়, এই লোকগুলি কিন্তু বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে সবসময় অবস্থান দিচ্ছে। কারণ যখনই আমার অধিকারের কথা বলি, অ্যাজ এ ডাউনস্ট্রিম কান্ট্রি, আমার জন্য পানি অধিকারের জন্য আমি যখন আন্তর্জাতিকভাবে যাই তখন আমাকে বলা হয় ভারতের সাথে বন্ধুত্ব নষ্ট হবে। ইট ইজ মাই রাইট অ্যাকচুয়ালি, এবং সেই রাইটটা আপনার সাংবিধানিক রাইট না। আপনি যখন জন্মগতভাবে জন্মাচ্ছেন, আপনার পানি, বিশুদ্ধ পানি পান করা, আপনার সেচের পানি পাওয়া, অক্সিজেন পাওয়া, এটা কিন্তু প্রকৃতিগত ষষ্ঠ প্রদত্ত আপনার অধিকার। ইট ডাজেন্ট ম্যাটার যে জাতিসংঘ বললো কিনা বা সরকার বললো কিনা। সুতরাং সেটা ভারত যখন ট্রান্সশিপমেন্ট বাতিল করতেছে, ভারত যখন পানি দিচ্ছে না, ভারত যখন আমার সীমান্তে গুলি করে মারতেছে, মানে হলো আমার প্রাকৃতিক অধিকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। সো দিস ইজ ফান্ডামেন্টাল কথা। এবং ফান্ডামেন্টাল এই রাইটসের বিরুদ্ধে যে অবস্থান নেবে, সেটা মিয়ানমার নিক, ভারত নিক, অথবা অন্য কোনো রাষ্ট্র নেবে, সেটা খুদ পাশ্চাত্যের কোনো রাষ্ট্র নিলে সেইখানেও কিন্তু আমাদেরকে একটা অধিকারে অবস্থান নিতে হবে। যে কারণে আমাদের গাজাতে মানুষ যখন বাস্তুচ্যুত হয় সেটা যেন আমাদের কনসার্ন, ভারতে যখন মুসলমানরা পারসিকিউটেড হয় সেটা আমার কনসার্ন। সুতরাং আমার অবস্থান হলো, বাংলাদেশ যদি শক্ত অবস্থান না নেয় তাহলে সামনে ভারতের মুসলমানদের উপরে পারসিকিউশনের যে ঝুঁকি তৈরি হয়েছে সেখানে কিন্তু তারা একটা চান্স নেওয়ার চেষ্টা করবে। এই জন্য বাংলাদেশের শক্ত অবস্থান দিল্লির এক নীতি নির্ধারণের ব্যাপার নিতে হবে, যেন ভারতের সংখ্যালঘুরা কোনো ধরনের নির্যাতন বা যেটা গণহত্যার ঝুঁকিতে না পড়ে আমাদেরকে। আমরা অন্য একটা বিষয়ে যেতে চাই, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক যে শক্তি কিংবা হচ্ছে আন্তর্জাতিক যে শক্তির খেলা, এইখানে এই যে এই সিদ্ধান্তটা নিয়েছে চীন কিংবা অন্যান্য রাষ্ট্র ভারতের সাথে প্রতিযোগিতার কারণেই কি এমন ধরনের সিদ্ধান্তের একটা অংশ হতে পারে? একটা পারসেপশন এরকম বলা হয় যে সাম্প্রতিককালে প্রধান উপদেষ্টা চীন সফরের কারণে বা ওখানে 7 সিস্টার্স নিয়ে এক ধরনের কথা বলার কারণে তারা এটা নিয়েছে। বাট আমি এটা মনে করি না। এটা মানে আমি অবাক হয়েছি যে এতদিন দেরি করেছে, 7-8 মাস। মানে ভারত আরও আগেই করার কথা। কারণ বেসিক্যালি ওদের প্রিভিয়াস যদি আপনি ডিসিশনগুলি দেখেন, যে যখনই এখানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকে না, সব সময় সব কিছু তারা বন্ধ করে দিত, আমাদের সীমান্তে হত্যা বেড়ে যেত, আবার সব ধরনের এটাই হওয়ার কথা। সুতরাং এখানে চীনের সাথে সম্পর্ক যারা এই ন্যারেটিভ দাঁড় করাচ্ছে সেটা যুক্তি থাকতে পারে। বাট আমি যদি উল্টাটা বলি যে আপনি যদি ধরেন উলফা গেরিলারা বা অন্যরা যারা বিগত ফ্যাসিস্ট সরকার যাদেরকে হস্তান্তর করেছে, বাংলাদেশ তো এখন 7 সিস্টার্সে কোনো কিছু পেট্রোনাইজ করে না। তাহলে এখন গত 2-3 বছরে 7 সিস্টার্সে এত খারাপ হলো কেন, যেটা আমরা এটার মধ্যে পার্ট না? সুতরাং এই লজিকটাতে দেওয়া এটা কেউ দাঁড় করাচ্ছে না। যে ঠিক আছে 7 সিস্টার্সের সাথে যারা গেরিলা, তাদের সাথে একসময় বাংলাদেশে তারা কোনো না কোনো গোষ্ঠী আশ্রয় দিত, কিন্তু এখন তো আশ্রয় দিচ্ছে না। তাহলে এখন অবস্থা আরও খারাপ হলো কেন? কারা করলো তাহলে? সুতরাং এই যুক্তি কাজ করে না যে আমরা 7 সিস্টার্সে বাংলাদেশ ঝুঁকি তৈরি করতে হবে। বরঞ্চ জয়শঙ্করজি গতকাল যে পরশুদিন যে স্টেটমেন্ট দিল, বাংলাদেশের জঙ্গিবাদের বিস্তার ঘটতেছে। হ্যাঁ, এই জঙ্গিবাদটা কি হঠাৎ করে আকাশ থেকে আবির্ভূত হয়েছে? 5 আগস্টের পরে যে জঙ্গিগুলো বিস্তারের কথা বলে ভারত আমাদের উপরে চাপ সৃষ্টি করতেছে, তো এই জঙ্গিবাদ লালন করছে কি গত 15-16 বছর ধরে? তাহলে এখন আমার কথা হলো যে এইটা একটা ব্যাকলেশ হয়েছে, এবং যারা ছেড়েছে বা জঙ্গিবাদের বিস্তার যদি হয়ে থাকে, এই অন্তর্বর্তী সরকার তো একজন পুলিশও মানে তাদেরকে আওয়ামী লীগ হিসাবে বা আওয়ামী লীগের রিক্রুটমেন্ট হিসাবে কয়টা পুলিশকে তারা এই পর্যন্ত বা সরকার চাকরিচ্যুত করেছে, বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কয়টা চাকরিচ্যুত হয়েছে? যেগুলি সরাসরি কিলিংয়ে জড়িত ছিল তাদেরকে চাকরিচ্যুত করে। তার মানে হলো বিগত সরকারের প্রশাসন স্টিল দেয়ার, বিগত সরকারের পুলিশ দেয়ার, বিগত সরকারের সেনাবাহিনী বা সবই তাদের দেয়া। তারপরে এখানে যদি কোনো কিছু ব্যাকলেশ হয়, সেটার দায়িত্ব বিগত সরকারকে নিতে হবে। সুতরাং এটা আবার যেহেতু বিগত সরকারকে আবার ভারত সমর্থন দিচ্ছে, সেই দায়টাও কিন্তু তাদের নিতে হবে। সুতরাং এখন বাংলাদেশের সাথে পাল্টাপাল্টি করে ভারতের আসলে কোনো লাভ হবে না। কারণ আমি যেটা মনে করি সেটা হলো ফরওয়ার্ড লুকিং অ্যাপ্রোচে যাওয়া উচিত দিল্লির নীতি নির্ধারকদের, যেটাতে আপনি সম্মানজনক এঙ্গেজমেন্ট হওয়া দরকার। আর লিপ সার্ভিস দেওয়ার দরকার নাই যে ভারতের জয়শঙ্করের যে আপনি বাংলাদেশের সবচেয়ে মহান বন্ধু, এটা লিপ সার্ভিস দেওয়ার নাই। আপনি আগে যেটা করেন 5 আগস্টের পরে 11 আগস্ট সম্ভবত সংসদে যে বিবৃতিটা দিয়েছিলেন, ওই বিবৃতির আগে ঠিক করেন যে ওখানে আমাদের যে সন্তানদেরকে 2000 সন্তান এখানে গুলিবিদ্ধ করা হয়েছে বা হত্যা করা হয়েছে, শহীদ হয়েছে, ওইটাকে রিকগনাইজ দেন।
তাহলে আমরা বুঝবো যে আসলে আপনারা আমাদের বন্ধু। ভারতের এই সিদ্ধান্ত কি বাংলাদেশে মানে সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশকে কি কোনোভাবে লাইন আপে আনার কোনো পরিকল্পনা আছে কিনা বাস? ডেফিনেটলি লাইন আপ আনার পরিকল্পনা আছে এবং এরপর একটার পর একটা প্রেশার দিতে থাকবে। যেমন ধরেন আন্তর্জাতিকভাবে প্রপাগান্ডা যেটা আপনি দেখতেছেন, জঙ্গি প্রপাগান্ডা তারা শুরু করবে এবং তাদের মানে তাদের চিন্তাটা এরকম যে যুক্তরাষ্ট্রের প্রশাসনে ভারত বন্ধু কিছু তাদের নীতি নির্ধারক আছে, তাদেরকে দিয়ে বাংলাদেশের উপরে কোনো স্যাংশন দেবে। তো এরকম তারা বিভিন্ন রকমের কিছু করবে এবং লাইনে আনার চেষ্টা করবে। বাট লাইনটা কোন লাইন, সেটা হলো তাদের ডিটারমাইন লাইন। তো বাংলাদেশের মানুষটা 5 আগস্টের পর অন্য লাইনে চলে গেছে, বাংলাদেশ আর পিছনে কখনো ফিরবে না। তা যদি তারা মনে করে ভারত আবার পুরনো মেকানিজমে পুরনো ধ্যান ধারণা দিয়ে বাংলাদেশকে লাইনে আসতে চায়, তাহলে ভারত লুজ করবে। ভারতের জনগণের এখানে আমাদের সাথে যে সমৃদ্ধির যেটা, সেটাতে লুজ করবে। যেটা আপনি দেখতে পাচ্ছেন আপনার ওয়েস্ট বেঙ্গলে ভারতের ব্যবসা বাণিজ্য পুরা, বিশেষ করে ক্যালকাটার অবস্থাটা কী, সুতরাং তারা ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ শুনেন, আমি একটা উদাহরণ দিতে সর্বশেষ উদাহরণ দিই। কাতারে যখন স্যাংশন দেওয়া হলো, সব আরবরা দিল, অন্য রাষ্ট্রগুলো, তা কাতারের কি মারা গেছিল সব? কাতার আরও অর্থনৈতিকভাবে সমৃদ্ধির সমস্যা হয়েছে, বাংলাদেশও তাই হবে। ভারতের যদি নীতি নির্ধারক দিল্লিতে বৈশা মনে করে বাংলাদেশকে তারা পেরিশ আউট করে দেবে, এটা একটা দিবা স্বপ্ন ছাড়া কিছু না। বাংলাদেশ বরঞ্চ এখানে তার বিকল্প চিন্তার সুযোগ আছে। এতদিন আমার ট্রান্সশিপমেন্ট ইন্ডিয়া ছিল বলে আমি মাত্র 1% দিচ্ছি, এখন আমি কিভাবে আরও বেশি 1% থেকে 10% আমি আরও ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি পাই অন্য কান্ট্রি থেকে, সেখানে আমার একটা ক্যাপাসিটি ডেভেলপমেন্টের সুযোগ হবে। আমি মনে করি এভরি চ্যালেঞ্জ হ্যাজ অ্যান অপরচুনিটি, ওইভাবে আমাদের চিন্তা করা উচিত। দক্ষিণ এশিয়ায় ভারতের একগুচ্ছ আধিপত্য ঠেকাতে বাংলাদেশের কি কি কৌশল হতে পারে? আমি মনে করি আমরা বাংলাদেশ সবসময় সবার সাথে প্রতিবেশীকে শোনেন, প্রতিবেশীর সাথে আমি কোনো রেশারেশিতে যাইতে চাই না, কিন্তু সে যখন অনৈতিক বা অন্যায্য কিছু অবস্থান নেবে, বাংলাদেশ তার মিত্রদেরকে নিয়ে, দক্ষিণ এশিয়া বা দক্ষিণ এশিয়ার বাইরের মিত্রদেরকে নিয়ে সেটা আন্তর্জাতিকভাবে মোকাবেলা করবে, সেটাই আমরা চাই। এবং এটা শুধুমাত্র বাংলাদেশের স্বার্থে আগে আমি চাচ্ছি না, এই অঞ্চলের মানুষের সবার মঙ্গলের স্বার্থে চাচ্ছি। ভারতের যে ক্ষুদ্র গোষ্ঠী ভারতের মানুষকে শোষণ করতেছে, তাদের মুক্ত করা আমার দায়িত্ব। সুভাষ বসু যে স্বপ্ন দেখেছিলেন যে ভারত হবে একটা প্রকৃত সেকুলার রাষ্ট্র, যেখানে প্রত্যেকটা মানুষ তার অধিকার থাকবে ধর্ম বর্ণ নির্বিশেষে, আমরা সেই ভারতকে চাই। আমরা সেই ভারতের মানুষের প্রত্যেকটা, এই দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা মানুষ তার নিজের মতো করে জীবনযাপন করবে, হাসবে, কাঁদবে, একের সাথে অপরের সুখ দুঃখ ভাগ করে নেবে, আমরা সেই দক্ষিণ এশিয়া চাই। এটা ভারতের দিল্লি নীতি নির্ধারকরা যদি এটা বুঝে ভালো, না বুঝলে আমরা আমাদের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে যতখানি করা উচিত সেটা জাতীয়ভাবে হোক, আন্তর্জাতিকভাবে, আঞ্চলিকভাবে আমরা করার অবশ্যই আমাদেরকে করতে হবে, কোনো বিকল্প নেই। স্যার, আপনার হাজারো ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকে ধন্যবাদ আমাকে ইন্টারভিউ করার বা বলার সুযোগ দেওয়ার জন্য। দর্শকদেরকে যারা শুনবেন তাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো রাজনৈতিক কিংবা অর্থনৈতিক বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।